নমস্কার, আমি কনিজ খাদিজা খাতুন, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। তো আজকে আমরা আলোচনা করব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো তার আগে আমরা দেখে নেব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কী এবং এর মধ্যে কী কী জিনিস রয়েছে, এবং এটি আমরা আমাদের 4th সেমে একটা সাবজেক্ট যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা পড়ব। তো ফার্স্টে আমরা জেনে নেব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী, হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং এই সফটওয়্যার আর ইঞ্জিনিয়ারিংয়ের মাঝখানে এর মেন রিলেশনটা কী সেটা আমরা দেখব। তো সফটওয়্যার আমরা সকলেই জানি যে সফটওয়্যার আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে হোক বা কোনো ট্যাব, ল্যাপটপ, ফোন, যে কোনো জায়গায় যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি তার সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের রিলেশনটা কী। তো আমরা সকলেই জানি যে যে কোনো সফটওয়্যার, যেমন হচ্ছে যে আমরা যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করছি তার ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু কোডিং পার্ট, কিছু ডিজাইন পার্ট জানি যে করা আছে। সেটা কিন্তু যারা ইউজার বা ভিউয়ার্স রয়েছে, সাধারণ যে ভিউয়ার্স রয়েছে বা সাধারণ যে ইউজার রয়েছে, তারা এর ব্যাকগ্রাউন্ডে কী ইউজ হচ্ছে বা কী দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে সেটা সম্পর্কে তাদের খুব একটা নলেজ থাকে না। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তারা এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবটাই জানে। তো মেনলি হচ্ছে যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়াটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে যে PHP, CSS, HTML এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে, বা যে HTML, CSS হচ্ছে যে আমাদের ডিজাইন পার্ট যেগুলো তৈরি হয় সেইগুলো দিয়ে আমরা জানি যে করা হয়েছে। তো মেনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা সফটওয়্যারের সঙ্গে রিলেটেড এই কারণে, কারণ আমরা জানি বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স। তো একটা যখন সিভিল ইঞ্জিনিয়ার কোনো একটা প্ল্যান যখন তৈরি করবে, কোনো বাড়ি হোক বা যে কোনো কনস্ট্রাকশন, বিল্ডিংয়ের বা কনস্ট্রাকশন যে কোনো জিনিস যখন প্ল্যানিং তৈরি করবে, তার যে এস্টিমেট, কস্ট এবং ডিজাইন টোটাল জিনিসটা সে প্রপারলি জানবে। সেরকমই যখন একটা সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করা হয়, তো সেখান থেকে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি, তো সেটা সবটাই একটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের যারা ইউজার রয়েছে বা যারা রয়েছে তারা হচ্ছে টোটাল জিনিসটাকেই তৈরি করতে পারবে। তো সফটওয়্যারের সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের রিলেশন এটাই যে সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ইউজ করছি, এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এবং ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা হচ্ছে যে যারা এই জিনিসটাকে ডেভেলপমেন্ট করছে, যার দ্বারা এই কাজটা হচ্ছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোভাইডস এ স্ট্যান্ডার্ড প্রসিডিওর টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ এ সফটওয়্যার। একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর থাকছে তার মধ্যে, এবং সেটাকে ডিজাইন করা হচ্ছে, আফটার দ্যাট ডেভেলপ করা হচ্ছে। তো ফার্স্টে আমরা দেখবো যে হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কী এবং কাকে বলে, এবং কী কী জিনিস নিয়ে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা এসেছে। দ্য টার্ম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং is the product of two words, that is software and engineering. The software is a collection of integrated programs, মানে হচ্ছে টোটাল যে কালেকশন অফ ইন্টিগ্রেটেড প্রোগ্রামের মধ্যে পড়ছে আমরা কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এবং কী কী ডিজাইনের জন্য তার ব্যাকগ্রাউন্ডে আমরা কী কী ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। এই যে টোটাল ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, যেটাকে আমরা অ্যাজ একটা সিকোয়েন্সে যে কোডিংটাকে আমরা রান করছি, তারপরে তার সঙ্গে কিছু ডিজাইন পার্ট থাকছে, কোডিং পার্ট থাকছে, এবং বিভিন্ন ধরনের টেস্টিং পার্ট থাকছে। তারপরে একটা টোটাল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করা হচ্ছে, এবং সেটা একটা ভিউয়ার বা হচ্ছে ইউজারের কাছে বা মার্কেটে কাস্টমারের কাছে কতটা সেটা প্রফিটেবল হচ্ছে বা কতটা সেই মার্কেটের মধ্যে সেই কি ভিউটা পাওয়া যাচ্ছে। তো সেটাই হচ্ছে যে টোটাল ইনগ্রিটেড প্রোগ্রামসটাকে নিয়ে, ইন্টিগ্রেটেড প্রোগ্রামসটাকে নিয়ে হচ্ছে কালেকশন অফ ইন্টিগ্রেটেড প্রোগ্রামসটাকে নিয়ে আমরা সফটওয়্যারটা পাচ্ছি। তো সফটওয়্যার subsists of carefully organized instruction and code written by developers or
অন এনি অফ ভ্যারিয়াস পার্টিকুলার কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস। যেটা আমি আগেই বললাম যে টোটাল ইনস্ট্রাকশন এবং টোটাল যে কোডটাকে লেখা হয় রিটেন বাই ডেভেলপার্স, মানে অ্যাজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ার যখন ওটাকে ডেভেলপ করছে বা লিখছে, তো এনি ভ্যারিয়াস পার্টিকুলার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে সি, হতে পারে পাইথন, হতে পারে পাইথন ল্যাঙ্গুয়েজ হতে পারে, জাভা হতে পারে, রুবি হতে পারে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এই সফটওয়্যারটাকে ডেভেলপমেন্ট করতে পারবো। আর নেক্সট হচ্ছে কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড রিলেটেড ডকুমেন্টেশন সাচ অ্যাজ রিকোয়ারমেন্ট, ডিজাইন, মডেল অ্যান্ড ইউজার ম্যানুয়ালস। এবং কম্পিউটার প্রোগ্রামসের সঙ্গে কিছু রিলেটেড ডকুমেন্ট রয়েছে, যেই ডকুমেন্টগুলো মাস্ট আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে একটা কাস্টমারের বা মার্কেটের ডিমান্ডটা কী রয়েছে, রিকোয়ারমেন্ট কী কী আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার এস্টিমেট, মানে তার কস্ট কীরকম বাজেট তার রয়েছে। তারপরে আমরা ডিজাইন মডেল, মানে কোন কোন ডিজাইন দিয়ে আমরা এটাকে করতে পারবো। বিভিন্ন রকম মডেল আছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, তো কোন কোন মডেল ইউজ করব এবং কোন সফটওয়্যারের জন্য কি কি মডেল আমাদের দরকার আছে বা কোনটা বেশি ইজি টু ইউজ হবে, সেই এস্টিমেট ধরে আমরা ওই মডেলগুলোকে ইউজ করতে পারবো। এবং ইউজার ম্যানুয়াল, একটা ইউজারের যে প্রত্যেকটা ইউজারের একটা আলাদা আলাদা থিঙ্কিং রয়েছে, এবং সেই থিঙ্কিংটাকে কাজে লাগিয়ে আমরা একটা টোটাল সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে পারবো। তো এর মধ্যে রয়েছে যে কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড রিলেটেড ডকুমেন্টেশন, যেটার মধ্যে কী কী রয়েছে, রিকোয়ারমেন্ট, ডিজাইন, মডেলস অ্যান্ড ইউজার ম্যানুয়ালস। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। এই ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু সায়েন্টিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের দরকার টু ইনভেন্ট, ডিজাইন, বিল্ড, মেনটেন অ্যান্ড ইমপ্রুভ ফ্রেমওয়ার্ক, প্রসেসেস এক্সেট্রা। তো সেই যে আগে জানলাম আমরা যে কি রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট লাগছে এবং কী কী মডেল ইউজ করবো এবং তার ইউজার ম্যানুয়ালগুলো কী কী নেব। এরপরে আমরা দেখছি যে কি সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল নলেজটা মাস্ট তার মধ্যে লাগবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক, মানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিপার্টমেন্ট থেকে বিলং করছে বা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, সে তার নলেজটা অবশ্যই তার মধ্যে রাখতে হবে এবং তারপরে সেই জিনিসটাকে ইনক্রিজ করতে হবে। তো এর মধ্যে ইনভেন্ট, ডিজাইন, বিল্ড, মেনটেন এবং ইমপ্রুভ ফ্রেমওয়ার্ক তৈরি করার পর টোটাল প্রসেসটা আমরা দেখব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা টোটাল সফটওয়্যার প্রোডাক্টের জন্য কি কি দরকার, এবং এই যে একটা টোটাল একটা সার্কেল রয়েছে, এই সার্কেলের মধ্যে আমাদের ফার্স্ট কোন জিনিসটাকে আমাদের লাগবে। ফার্স্টে আমরা নিতে পারবো যে হচ্ছে রিকোয়ারমেন্ট, কারণ রিকোয়ারমেন্টের আগে তো আমরা প্রথমেই ডেভেলপমেন্ট বা প্রথমেই টেস্টিং বা প্রথমেই কোডিং পার্টে যেতে পারি না, একটা ওয়ে অফ সিকোয়েন্সে আমাদেরকে যেতে হবে। তো ফার্স্টে হচ্ছে যে রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট আছে, মানে সফটওয়্যারটা আমাদের কোন পারপাসের জন্য আমরা ইউজ করবো, সেটা কি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া অর কোনো বিজনেস পারপাস অর কোনো ব্যাংক রিলেটেড বা যে কোনো আলাদা আলাদা পারপাস আছে। সো বিভিন্ন রকম সফটওয়্যার আমরা ইউজ করছি। তো সেই সফটওয়্যারগুলো সেই আগে জেনে নিতে হবে যে আমাদের কাস্টমারের নিডটা কী আছে, কি সফটওয়্যার সেটা সে চাইছে, এবং তারপরে সেই সফটওয়্যারে কী কী লাগবে, মানে তার কোডিং, ডিজাইন, টেস্টিং, টোটাল জিনিসটা এই সার্কেলের মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে যে সিস্টেম অ্যানালাইসিস। টোটাল যে রিকোয়ারমেন্টগুলো আমাদের নেওয়া হলো, সেই রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে। সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মেন বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে রিকোয়ারমেন্টগুলোকে নিয়েছি, সিস্টেম অ্যানালাইসিস করতে হবে যে এর দ্বারা কি আদৌ এই জিনিসটা হবে বা কতটা কি ইমপ্রুভ হবে, সেই জিনিসগুলো আমরা জানবো। নেক্সট আছে সিস্টেম ডিজাইন। যখনই আমাদের রিকোয়ারমেন্টটা জেনে নিলাম, তারপরে সিস্টেমটা সেই পার্টিকুলার রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করার পরে সিস্টেমের যে ডিজাইন, মানে আমরা যে সফটওয়্যারটা বানাবো, তো তার যে ডিজাইন পার্ট কী কোন ডিজাইনে সেটা হবে বা কোন মেনলি হচ্ছে এখানে কোন মডেলটা ইউজ করবো, কারণ ডিফারেন্ট মডেল আছে। সো কোন মডেলটা ইউজ করে আমরা এরপর আমরা নেক্সট জানতে পারবো যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী কী মডেল রয়েছে।
তো সেই মডেল অনুযায়ী আমরা এগোতে পারবো, সেখানেই আমরা টোটাল ডিজাইন পার্টটা পেয়ে যাবো। তারপরে হচ্ছে যে মেনটেনেন্সটা এমনই একটা জিনিস যেখানে আমাদের কি ম্যান পাওয়ারটা মেনলি লাগে, কারণ একটা সফটওয়্যারের মধ্যে বিভিন্ন রকম কাজ থাকে, কেউ ডিজাইন পার্ট, কেউ কোডিং পার্ট, তো টোটাল একটা টিমওয়ার্ক যখন হবে তো তার মধ্যে একটা মেনটেনেন্স লাগবে, যে কোন কোন জিনিসটা কখন কোথায় দরকার হচ্ছে, বা কোন জিনিসটা আমরা পাচ্ছি, কোন জিনিসটা অ্যাভেলেবিলিটি আছে, কোন জিনিসটা নেই, তো সেই মেনটেনেন্সের টোটাল পার্টটা আমাদের লাগবে। নেক্সট হচ্ছে যে আপডেট মানে এই যে টোটাল স্টেপ বাই স্টেপ যখন আমরা একটা স্টেপ এগিয়ে গেলাম তারপরে সেই জিনিসের আপডেটটা লাগছে। তারপরে ডিপ্লয়মেন্ট হচ্ছে আপডেটের পরে যখন আমরা একটা প্রোডাক্টকে মানে মোটামুটি 99% আমাদের কমপ্লিট, এবারে সেই প্রোডাক্টটাকে তো আমাদের আগে তো টেস্ট করতে হবে যে কতটা ইউজটু হয়েছে, কতটা কি ইউজ করতে পারবে, বা মার্কেটে বা ইউজারের কাছ থেকে তাদের মানে কতটা ভিউ পাওয়া যাবে, বা কতটা অ্যাভেলেবিলিটি হবে। তো তার জন্য আমরা কোন জায়গায় চলে যাব, নেক্সট হচ্ছে যে টেস্টিং। আগে হচ্ছে যে যেই কী বলবো মানে যেই কোডিংটা আমরা দিয়েছি সেই কোডিংটা টেস্ট করাতে হবে, এবং নেক্সট হচ্ছে যে কোড ডিজাইন। ওকে, তো আমরা দেখে নিলাম যে টোটাল একটা সফটওয়্যার প্রোডাক্টের জন্য যে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে, বা কী কী ইনগ্রিডিয়েন্ট প্রোগ্রাম আমরা করতে পারবো। নেক্সট হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ রিলেটেড টু evolution of software product using well-defined scientific principle, techniques and procedures। যেটা আগে একটা সফটওয়্যার প্রোডাক্ট যখনই মানে বানানো হবে তার মধ্যে একটা সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো আমাদের জানতে হবে, টোটাল টেকনোলজিটা আমাদের জানতে হবে, এবং তার প্রসিডিওর কী কী আছে সেগুলোও আমাদের খুব ভালোভাবে জানতে হবে, তবে একটা সফটওয়্যার প্রোডাক্টকে আমরা মার্কেটের মধ্যে ডেভেলপ করতে পারবো। নেক্সট হচ্ছে দ্য রেজাল্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান এফেক্টিভ অ্যান্ড রিয়েবল সফটওয়্যার প্রোডাক্ট। তার সেই যে সফটওয়্যারটা ডেভেলপ হবে সেটা তবেই একটা এফেক্টিভ অ্যান্ড রিয়েবল প্রোডাক্টে মার্কেটের মধ্যে আমরা আনতে পারবো। নেক্সট দেখতে পাচ্ছ যে কেন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিকোয়ার করব, মানে ওয়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিকোয়ার্ড, কেন আনবো। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিছু কিছু রিকোয়ারমেন্ট রিজন রয়েছে, সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে টু ম্যানেজ লার্জ সফটওয়্যার। একটা বড় সফটওয়্যার ইউজ করতে গেলে একটা বড় এস্টিমেট, একটা বড় ডিজাইন, বা বড় একটা লার্জ ক্যাপাসিটি আমাদের লাগে। তো সেক্ষেত্রে যাতে করে ওই লার্জ অ্যামাউন্ট অফ সফটওয়্যারটাকে আমরা ম্যানেজ করতে পারি, যতটা কমানো যায়, তো সেই জিনিসটাকে আমরা দেখব। এবং তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে ফর মোর স্কেলেবল, কতটা আমরা কম মাপে এটা করতে পারবো। নেক্সট কস্ট ম্যানেজমেন্টটা অবশ্যই দরকার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, লার্জ সফটওয়্যার, মোর স্কেলেবল, কস্ট ম্যানেজমেন্ট, এবং নেক্সট টু ম্যানেজ দ্য ডাইনামিক নেচার অফ সফটওয়্যার, এবং আমাদের পরিবেশের মধ্যে কতটা সেটা এফেক্টিভ হবে সেই জিনিসটাকে ম্যানেজমেন্ট করতে হবে, এবং ফর বেটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, এবং কোয়ালিটিটা যাতে বেটার হয় সেই জিনিসগুলো দেখতে হবে। তো এই রিকোয়ারমেন্টগুলো আমাদের দরকার, এবং এই রিকোয়ারমেন্ট মানে এই রিজনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি তাহলে আমরা একটা গুড রেজাল্ট পাবো। নেক্সট জেনে নেব যে নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের দরকার কিসের জন্য, এর নিডগুলো কী কী আছে। দ্য নেসেসিটি অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপিয়ার্স বিকজ অফ হাই রেট অফ প্রোগ্রেস ইন ইউজার রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অন হুইচ দ্য প্রোগ্রাম ইজ ওয়ার্কিং। যখন একটা সফটওয়্যারের মধ্যে হাই রেট প্রোগ্রেস ইউজার রিকোয়ারমেন্ট থাকবে এবং তার এনভায়রনমেন্টটা অনেকটা ওয়ার্কিং প্রসেসটা প্রোগ্রামটা অনেকটা বেশি হবে, তো সেখানে আমাদের নিডগুলো কী কী থাকবে, হিউজ প্রোগ্রামিং
অ্যাডাপ্টেবিলিটি, কস্ট, ডাইনামিক নেচার, কোয়ালিটি ম্যানেজমেন্ট। জিনিসটা একই জিনিস বারবারই আমরা প্রত্যেকটা পয়েন্ট বারবারই আমরা দেখতে পাচ্ছি, কারণ টোটাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে লাইফ সাইকেল মডেল আছে সেই লাইফ সাইকেল মডেলে মানে একই পয়েন্টই আমরা বারবারই পাচ্ছি। তো এই একই পয়েন্ট যখন আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পাচ্ছি, তো ওই একই পয়েন্টগুলি আমাদের বারবার মানে দেখতে হবে এবং সেগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে। হিউজ প্রোগ্রামিং বলতে কি বোঝাচ্ছে, যে ইট ইজ সিম্পলিয়ার টু ম্যানুফ্যাকচার এ ওয়েল দ্যান টু এ হাউস অর বিল্ডিং। যখনই একটা ছোটো কোনো ওয়াল বা হাউসের ওয়াল বা বিল্ডিংকে আমরা করছি, তো সিমিলারলি দ্য মেজার অফ প্রোগ্রামিং বিকামস এক্সপেন্সিভ। ইঞ্জিনিয়ারিং হ্যাজ টু স্টেপ টু গিভ দ্য সায়েন্টিফিক প্রসেস। তো একটা যখন দেওয়াল বা কোনো সিভিল ইঞ্জিনিয়ার যখন তৈরি করছে কোনো বাড়ি বা বিল্ডিংয়ের ক্ষেত্রে, তো তার যে একদম মানে মেন ভিউ পয়েন্ট থেকে, তো সে যেভাবে ফার্স্টে কী হচ্ছে, তার যখন কোনো কনস্ট্রাকশনের কাজ সে করছে বা যে কোনো ইলেকট্রিক্যাল হলেও সে যখন তার কোনো বিল্ডিংয়ের যখন পুরো ইলেকট্রিক জিনিসটাকে যখন সে করছে, তার ফার্স্টে কী হচ্ছে যে ওর যে কী বলবো মানে তার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আগে গ্যাদার করছে। যেমন হচ্ছে যে তার রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের ক্ষেত্রে ফার্স্টেই আমাদের কি জানতে হবে, যে আমাদের প্রোগ্রামিং নলেজটা কতটা আছে, কারণ একটা প্রোগ্রামিং নলেজ যদি না থাকে তাহলে আমরা সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে পারবো না। মেন পার্ট হচ্ছে যে কোডিং পার্টটা, যেটা দিয়ে আমাদের পুরো সফটওয়্যারটাকে আমরা ডেভেলপ করতে পারবো। তো মেজার অফ প্রোগ্রামিং বিকজ এক্সটেন্সিভ ইঞ্জিনিয়ারিং হ্যাজ টু স্টেপ টু গিভ দ্য সায়েন্টিফিক প্রসেস, মানে স্টেপ বাই স্টেপ। আমরা যে প্রোগ্রামিং জানি মানে হিউজ প্রোগ্রাম আমরা সেখানে লিখে দিলাম, তো সেক্ষেত্রেও একটা প্রবলেম ফেস করতে হতে পারে। তো সেই জন্য প্রপারলি স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রোগ্রামিংটাকে এখানে দিতে পারি, তো সেখান থেকে আমরা বেশি ভালো রেজাল্টটা পেতে পারবো। তো নেক্সট হচ্ছে যে অ্যাডাপ্টেবিলিটির মধ্যে কী কী পড়ছে, যে ইফ দ্য সফটওয়্যার প্রসিডিওর ওয়্যার নট বেসড অন সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইডিয়াস। যেই সফটওয়্যারের মধ্যে যে মানে সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইডিয়াটা পড়ছে না, এবং ইট উড বি সিম্পলিয়ার টু রিক্রিয়েট নিউ সফটওয়্যার দেন টু স্কেল অ্যান্ড এক্সিস্ট ওয়ান। যখন একটা সফটওয়্যারকে আমরা রিক্রিয়েট করছি এবং তার মধ্যে দেন টু স্কেল অ্যান্ড এক্সিস্টিং ওয়ান মানে হচ্ছে যে এর মধ্যে টোটাল আমরা সায়েন্টিফিক বা ইঞ্জিনিয়ারিং আইডিয়াটা লাগাচ্ছি না, একটা কোনো নতুন কোনো সফটওয়্যারকে আমরা সেটাকে রিক্রিয়েট করতে পারছি। কস্ট মানে কী কী হার্ডওয়্যার পার্ট আমাদের লাগছে বা কী কী জিনিস আমাদের পারচেস করতে হচ্ছে। As the hardware industry has demonstrated its skill and huge manufacturing has laid down the cost of computer and electronic hardware. আমাদের একটা সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের টোটাল মেশিনারি জিনিসটা লাগছে, কম্পিউটার সিস্টেমগুলো পুরোটাই লাগছে, এবং তার সঙ্গে আরও বিভিন্ন রকম হার্ডওয়্যার পার্ট লাগছে, সফটওয়্যারের বিভিন্ন রকম জিনিস আমাদের পারচেস করতে হচ্ছে। তো এই যে টোটাল কস্ট এস্টিমেটটা আমাদের অবশ্যই জানতে হবে, এবং এই যে কস্টটা আমরা হচ্ছে যে লাগাবো তার মধ্যে আমাদের কতটা প্রফিটেবল হব এটা লঞ্চ করার পরে। তো সেই জিনিসটা আমাদের দেখে টোটাল প্রসেসে এগোতে হবে, টোটাল লাইফ সাইকেল মডেলে আমরা এগোবো। বাট দ্য কস্ট অফ প্রোগ্রামিং রিমেইনস হাই অফ দ্য প্রপার প্রসেস ইজ নট অ্যাডাপ্টেড। এটাই আমি আগে বললাম যে যখনই আমরা হাই একটা কস্টে চলে যাচ্ছি, তো তখন সেক্ষেত্রে আমাদের ইন ফিউচার যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট হবে, তো সেখান থেকে আমরা কস্টটা কতটা প্রফিটেবল হবো সেই জিনিসটাও আমাদের ধ্যান রাখতে হবে। নেক্সট হচ্ছে ডাইনামিক নেচারের মধ্যে কতটা ক্লায়েন্টের মানে একটা ইউজার বা একটা ক্লায়েন্টের কাছে কতটা এটা ইউজ টু হবে, কতটা ফ্র্যাঙ্কলি হবে, এবং একটা ইউজার কতটা এটাকে বেশি আর কি ইউজ করতে পারবে, এবং তার মধ্যে কোয়ালিটিটা সবথেকে বেস্ট আসবে,
সেই যে একটা পরিবেশের মানে টোটাল যে আমরা সিচুয়েশনের যে নেচারটাকে দেখবো, ডাইনামিক নেচারের মধ্যে, তো সেই পরিবেশটাকে বুঝে আমাদের এগোতে হবে। নেক্সট হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। বেটার প্রসিডিওর অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোভাইডস এ বেটার অ্যান্ড কোয়ালিটি সফটওয়্যার প্রোডাক্ট। বেটার প্রসেসে এগোতে হবে এবং আমাদের প্রসিডিওরটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে, যাতে করে আমরা একটা বেটার কোয়ালিটি সফটওয়্যার আনতে পারি। ঠিক আছে, তো আমরা জেনে নিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী, সফটওয়্যারের সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের রিলেশনটা কী, মানে কীভাবে রিলেটেড হচ্ছে, তার সফটওয়্যার প্রোডাক্টের স্ট্রাকচার এবং এর মধ্যে কেন এই জিনিসগুলো রিকোয়ার্ড রয়েছে, আর তার নিড। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কী কী ক্যারেক্টারিস্টিক্সের প্রয়োজন আছে, কী কী জিনিসের প্রয়োজন আছে। তো দ্য ফিচার অফ দ্যাট গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুড পজেস আর অ্যাজ ফলোজ। এখানে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, তো একটা গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য এই পয়েন্টগুলো খুবই প্রফিটেবল এবং অ্যাপ্লিকেবল। এক্সপোজিওর টু সিস্টেমেটিক মেথডস, দ্যাট ইজ ফ্যামিলিয়ারিটি উইথ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল। একটা টোটাল এক্সপোজ অ্যান্ড সিস্টেমেটিক মানে প্রসিডিওর, মানে একটা ফ্যামিলিয়ার জিনিস যাতে ওই সফটওয়্যারের মধ্যে পাওয়া যায়, বা একটা সফটওয়্যারের যে প্রিন্সিপালগুলো আমরা ইউজ করবো তার মধ্যে পাওয়া যায়, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবং গুড টেকনিক্যাল নলেজ অফ প্রজেক্ট রেঞ্জ, ডোমেন নলেজ, মানে যেই সফটওয়্যারটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সেটা যে কোনো টাইপের হতে পারে, তার মধ্যে যে কোডিং পার্ট থেকে শুরু করে সমস্ত যে পার্টগুলো রয়েছে সেইগুলো যাতে ভালো টেকনিক ইউজ করে এবং খুবই শর্ট টাইমের মধ্যে অল্প কষ্টের মধ্যে একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট আমরা পেতে পারি, সেই নলেজটাকে মানে টেকনিক্যাল নলেজটাকে খুবই স্ট্রং রাখতে হবে। নেক্সট চলে আসছে যে গুড প্রোগ্রামিং অ্যাবিলিটিস। প্রোগ্রামিং নলেজটা মানে গুড অ্যাবিলিটিসের মধ্যে রাখতে হবে, যাতে যে কোডিং পার্টগুলো তাতে আমরা এরর ফেস যাতে আমরা না করি অলওয়েজ, সেই জিনিসটা। এবং গুড কমিউনিকেশন স্কিল, যেই টিমওয়ার্কটা আমরা করছি তার মধ্যে একটা গুড কমিউনিকেশন স্কিল রাখতে হবে, একটা গুড রিলেশন রাখতে হবে, যাতে করে কোনো মিসকমিউনিকেশন না হয়। দিস স্কিল কম্প্রাইজ অফ ওরাল, রিটেন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল। টোটাল জিনিসটা আমাদের রিটেন, ওরাল এবং ইন্টারপার্সোনাল স্কিলের মানে টোটাল জিনিসটাকে আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে অ্যাজ এ যতজন টিম মেম্বার আমরা থাকছি। অ্যান্ড হাই মোটিভেশনের মধ্যে পড়ছে যে আমরা যে প্রোডাক্টটার জন্য যে এতগুলো জিনিস আমরা ইউজ করছি বা এত খাটছি, তো তার মধ্যে সবসময় আমাদের নিজেদের মাইন্ডসেট রাখতে হবে যে আমরা অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট আমরা পেতে পারি। নেক্সট হচ্ছে সাউন্ড নলেজ অ্যান্ড ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সায়েন্স। এর মধ্যে একই পয়েন্ট আমরা বারবার পাচ্ছি যে সাউন্ড নলেজ অফ ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সায়েন্স, মানে কম্পিউটার সায়েন্সের যে ফান্ডামেন্টাল বেসিক নলেজটা সেটা আমাদের জানতে হবে। ইন্টেলিজেন্সি আমাদের জানতে হবে, যের মধ্যে আরও বেটার করা যায়। অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম, টু ওয়ার্ক এ ডিসিপ্লিন এক্সেট্রা। এই পয়েন্টসগুলো আমাদের অবশ্যই রাখতে হবে, যেটা একটা গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মেন ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কী কী পয়েন্টগুলো রয়েছে। রিইউজ, কমপ্লেক্সিটি, মিনিমাইজ সফটওয়্যার কস্ট, হ্যান্ডলিং বিগ প্রজেক্ট, এফেক্টিভনেস, রিএবিলিটি, ডিক্রিজ টাইম। এই যে রিইউজ, কমপ্লেক্সিটি, এর মধ্যে কী রয়েছে, যে কোনো জিনিসকে আমরা হয়তো আগে কোনো প্রোডাক্টে ইউজ করেছি, তো সেই জিনিসটা যদি আমরা আবার রিইউজ করতে, সেখানে আমাদের টাইম থেকে শুরু করে কস্ট সমস্ত কিছু আমাদের রিডিউস হবে, মানে আমরা পুনরায় সেটাকে ইউজ করতে পারছি। মিনিমাইজ সফটওয়্যার কস্ট, যতটা সফটওয়্যারের কস্টটাকে আমরা কমাতে পারবো ততটা আমাদের প্রফিটেবল।
হ্যান্ডেলিং বিগ প্রজেক্ট এবং একটা বড় প্রজেক্টকে হ্যান্ডেল করার সেই ক্যাপাসিটিটা আমাদের রাখতে হবে। এফেক্টিভনেস, কতটা এফেক্ট পড়বে এই জিনিসগুলোর উপরে। দেন রিয়েবল সফটওয়্যার, কতটা মানে রিয়েবল সফটওয়্যারের মধ্যে হচ্ছে যে আমরা কতটা ইউজ টু হতে পারবো, এবং ডিক্রিজ টাইম, যত শর্ট টাইমের মধ্যে আমরা করতে পারবো। সো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং সেম অ্যাজ এই পয়েন্টগুলোর ডেসক্রিপশন এখানে দেওয়া হয়েছে যে রিডিউস কমপ্লেক্সিটি, বিগ সফটওয়্যার ইজ অলওয়েজ কমপ্লিকেটেড অ্যান্ড চ্যালেঞ্জিং টু প্রোগ্রেস। একটা বড় সফটওয়্যার মানে সবসময় আমরা মানে অনেক রকম এররে ফেস করি, অনেক রকম ভুলভ্রান্তি, অনেক রকম মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ফেস করতে পারি। তো সেই যে কমপ্লিকেটেড জিনিসগুলো আমাদের যাতে করে রিডিউস হয়, সেই জিনিসগুলো ধ্যান দিতে হবে। এবং চ্যালেঞ্জিং টু প্রোগ্রেস, এবং হিউজ কস্ট আমরা লাগিয়ে দিলাম, হিউজ টাইম আমরা লাগিয়ে দিলাম, তারপরে যদি তার ফুল রেজাল্ট না পাই, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ফেস আমাদের করতে হতে পারে। তো রিইউজড কমপ্লেক্সিটির মধ্যে কমপ্লিকেটেড অ্যান্ড চ্যালেঞ্জিং টু প্রোগ্রেস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হ্যাজ এ গ্রেট সলিউশন টু reduce of complication of any project. Software engineering divides big problems into various small issues. এর মধ্যে একটা গ্রেট সলিউশন রয়েছে, সেই সলিউশনটা কি আমরা নেক্সট পয়েন্টেই দেখতে পারবো। লাইফ সাইকেল যে মডেলগুলো দেওয়া হয়েছে, সেই মডেলগুলো ধরে যদি আমরা এগোই, তাহলে আমরা এই কমপ্লিকেশনটা অনেকটাই রিডিউস করতে পারবো, এবং একটা বড় প্রবলেম থেকে আমরা একটা ছোট ইস্যুর মধ্যে সেই কাজটা তুলতে পারবো। অ্যান্ড দেন দ্য স্টার্ট সলভিং ইচ স্মল ইস্যু ওয়ান বাই ওয়ান। লাইফ সাইকেল যে মডেলগুলো ইউজ করা হয়েছে, সেগুলো ওয়ান বাই ওয়ান আর স্টেপ বাই স্টেপ একটা ফেজ ওয়াইজ আমরা এগোতে পারবো। অ্যান্ড অল দি স্মল প্রবলেম আর সলভড ইন্ডিপেন্ডেন্টলি টু ইচ আদার, এবং যে নিজে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো ওয়ান বাই ওয়ান। নেক্সট হচ্ছে টু মিনিমাইজ সফটওয়্যার কস্ট, কতটা সফটওয়্যার কস্ট আমরা কমাতে পারলে আমাদের সুবিধা। সফটওয়্যার নিড এ লট অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর হাইলি পেড এক্সপার্ট। আমাদের হার্ডওয়ার্কটা বেশি করতে হবে, এবং হাইলি পেড এক্সপার্ট মানে আমাদের প্রত্যেককেই কস্ট এস্টিমেট বা আমাদের মানি দিতে হবে, এবং এ লট অফ ম্যান পাওয়ার ইজ রিকোয়ার্ড টু ডেভেলপ সফটওয়্যার উইথ এ লার্জ নাম্বার অফ কোডস। ম্যান পাওয়ারটা আমাদের ঠিকঠাক রাখতে হবে, যেখানে আমরা কোডিং পার্টটা, যে আগে আমরা দেখলাম যে আমাদের কোডিং নলেজটা, টেকনিক্যাল নলেজটা যাতে হাই থাকে। বাট ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং project everything and decrease all those things that are not needed. In turn, the cost of software production becomes less and compares to any software that does not software engineering method. এর মধ্যে প্রত্যেকটা জিনিসই আমরা ডিক্রিজ করতে পারবো যেগুলো আমাদের দরকার নেই, নট নিডেড। এবং যে প্রোডাকশনটা আমরা যত লেস কম্পেয়ারে করতে পারবো, এবং যে জিনিসগুলো আমাদের দরকার নেই, সেই জিনিসগুলো আমরা ডিক্রিজ করে দেবো। নেক্সট হচ্ছে টু ডিক্রিজ টাইম ক্যাপাসিটিটা আমাদের কমাতে হবে। এনিথিং দ্যাট ইজ নট মেড অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্ট অলওয়েজ ওয়েস্টেজ টাইম। And if you making great software, then you may need to run many codes to get the defective running code. So this is a very time consuming procedure, and if it is not well handled, then this can a lot of time. যদি আমরা প্রজেক্টের মধ্যে অনেক টাইম ওয়েস্টেজ করে দিই, তাহলে আমাদের প্রবলেম ফেস করতে হবে। এবং যদি এর মধ্যে যদি গ্রেট সফটওয়্যার আমরা তৈরি করি, তার মধ্যে আমাদের কোডিংটা হিউজ রাখতে হবে, এবং ডিফেক্টিং রানিং কোড মানে আমাদের টেকনিক্যাল নলেজটাকে সেই লেভেলে রাখতে হবে, যাতে করে আমাদের টাইম কনজিউমিং বা টাইম প্রসিডিউরটা
কম লাগে এবং এর মধ্যে একটা ভালো হ্যান্ডেলিং পার্ট থাকে। So if you making your software according to the software engineering method, then it will decrease a lot of time. Okay, next দেখতে পাচ্ছ যে হ্যান্ডেলিং বিগ প্রজেক্ট, একটা বড় প্রজেক্টকে হ্যান্ডেল কিভাবে করব। বিগ প্রজেক্টস আর নট ডান ইন এ কাপল অফ ডেজ। একটা বড় প্রজেক্ট কখনোই আমরা 2-3 দিনের মধ্যে শেষ করতে পারি না। অ্যান্ড দে নিড লট অফ প্রেসেন্স, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। একটা বড় প্রজেক্টের জন্য আমাদের প্রেসেন্স মানে আমাদের অনেকটা টাইম লাগবে, অনেকটা প্রেসেন্সের দরকার এবং প্ল্যানিংটা বারবারই দরকার। এই কারণ যে কোনো সময় আমরা প্রবলেম ফেস করতে পারি একটা বড় প্রবলেমের ক্ষেত্রে। তো আমাদের সবসময়ই পজিটিভলি তো এগোতেই হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের নেগেটিভ কী কী জিনিস আমরা ফেস করতে পারবো সেই জিনিসগুলো আমাদের আগের থেকে সলিউশন বের করে আমাদের সেরকমভাবে প্ল্যান এবং ম্যানেজমেন্টটা করতে হবে। অ্যান্ড to invest 6 and 7 months of any company is required tips of planning, direction, testing, maintenance. No one can say that he has given 4 months of a company to the task. কোনো কোম্পানি বা কেউই এটা বলতে পারে না যে আমি 4 মাসের মধ্যে কোনো বড় প্রজেক্টকে নামিয়ে দিই, এটা 6-7 মাস 8 মাস এমনিই লেগে যায়। And the project is still in its first stage because the company has provided many resources to the plan and it should be completed. So to handle a big project without any problem, the company has to go for a software engineering method. Okay, সো একটা বড় প্রজেক্টকে হ্যান্ডেল করতে গেলে আমরা কখনো 2-3 দিনের মধ্যে শেষ করতে পারি না এবং এটাও কেউ বলতে পারবে না যে আমি 3-4 মাসের মধ্যেই শেষ করে দিতে পারবো। একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে গেলে একটা বড় খুব বেশি পেশেন্স এবং তার মধ্যে বড় প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের দরকার আছে এবং তার সঙ্গে সঙ্গে যে রিকোয়ার্ড স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো মেনটেন করেও আমাদের প্ল্যানিং, ডিরেকশন, টেস্টিং, মেনটেনেন্স এগুলো সব স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলেও আমাদের 6-7 মাস লাগতে পারে। তো এইভাবে যদি আমরা টোটাল প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারি তো উইদাউট এনি প্রবলেম উই হ্যাভ টু গেট আ গুড প্রজেক্ট। নেক্সট হচ্ছে যে রিয়েবল সফটওয়্যার। রিয়েবল সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার শুড বি রিসিওর means if you have delivered the software then it should work for at least its given time or subscription. প্রথমেই যখন আমরা সফটওয়্যারটাকে ডেলিভার করে দিলাম তারপরে এটা একটু টাইম লাগে যে মার্কেটের মধ্যে ছড়াতে এবং সাবস্ক্রিপশনের যে বেশি ইউজারের কাছে বা কাস্টমারের কাছে পৌঁছাতে একটু সময় লাগে। অ্যান্ড ইফ এনি bugs come in the software, the company responsible for solving all these bugs, মানে এর মধ্যে যে প্রবলেমসগুলো আসবে তো সেই পার্টিকুলার সেই কোম্পানি তার সলভ করবে এবং তার রেসপন্সিবিলিটি নেবে। বিকজ in software engineering testing and maintenance are given, so there is no worry of its reliability. So একটা কোম্পানি তার যখন পার্টসগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করার পর প্রোডাক্টটা ডেলিভার করছে তো তার জন্য টাইম লাগছে সাবস্ক্রিপশনের ইউজারের কাছে পৌঁছাতে বা কাস্টমারের কাছে পৌঁছাতে। তো তার যে টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স পার্ট রয়েছে এর মধ্যে দিয়েই তারা কোনো প্রবলেম ফেস করলে সেটাকে মেনটেন্স করতে পারবে, তার জন্য এতে কোনো প্রবলেম ফেস করতে আই থিঙ্ক হবে না। নেক্সট আসছে effectiveness. Effectiveness becomes if anything has made according to the standard software standard are big target of companies to make it a more effective. So software becomes more effective in the act with the help of software engineering. Effectiveness মানে যখনই একটা কোম্পানি একটা টার্গেট দিয়ে যায় যে এটা আমার সেই রকমভাবেই যাতে অ্যাট্রাকটিভ সফটওয়্যার হয় তো সেই জিনিসটাকে আমাদের দেখতে হবে। তো আমরা দেখে নিলাম যে
একটা সফটওয়্যারের ইম্পর্টেন্টগুলো কী কী, কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। নেক্সট আমরা চলে আসছি, যেটা আমি আগেও বলছিলাম, লাইফ সাইকেল একটা বিগ ইম্পর্টেন্ট একটা টপিক, যেই মডেলগুলো দিয়ে আমরা প্রত্যেকটা প্রজেক্ট বা প্রত্যেকটা সফটওয়্যারকে ওয়ান বাই ওয়ান বা স্টেপ বাই স্টেপ ইউজিং মডেল আমরা এগোতে পারবো। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি। এর মধ্যে এটাকে কি বলছে, এসডিএলসিটা কি, যে আমরা একটা স্টেপে বা একটা সিকোয়েন্সে একটা ফেজে যাতে এগোতে পারি ওয়ান বাই ওয়ান। আমরা যখন একটা সফটওয়্যারকে কোনো একটা জিনিস আমরা যখন ভাবছি যে আমরা প্রোডাকশন করব বা তৈরি করব, তো হঠাৎ করে নেমে গেলাম, দিয়ে সফটওয়্যারটাকে বানাতে শুরু করে দিলাম কোনো ওয়ে ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো কিছুই ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বড় প্রবলেম ফেস করতে পারি। তো আমরা যদি একটা টোটাল ওয়েতে যাই, আমরা যদি একটা বড় প্রজেক্ট করতে গেলে আমরা কোন মডেলটা ইউজ করব, একটা ছোট প্রজেক্ট করতে গেলে কোন মডেল ইউজ করব, একটা বিজনেস প্রজেক্ট করতে গেলে কোন মডেল ইউজ করব, এই যে সিকোয়েন্সগুলো, আমরা স্টেপগুলো যদি জানতে পারি, তাতে করে আমাদের কস্ট কম লাগবে, আমাদের টাইম কম লাগবে এবং টোটাল জিনিসটা একটা গুড ওয়েতে যাব। তো এসডিএলসি হচ্ছে a software life cycle model, also term processed model, মানে যেটা আগেই বললাম যে মডেলগুলো এর মধ্যে পড়ছে, এই যে পিক্টোরিয়াল অ্যান্ড ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ সফটওয়্যার লাইফ সাইকেল। একটা টোটাল পিক্টোরিয়াল মানে আমরা একটা ছবির মধ্যে দেখে নিতে পারবো যে তার ডায়াগ্রামটা কী, সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা এগোতে পারবো। এ লাইফ সাইকেল মডেল রিপ্রেজেন্টস অল দ্য মেথডস required to make a software product transit through its life cycle stages। একটা স্টেজ বাই স্টেজ বা ফেজ বাই ফেজ আমরা এই লাইফ সাইকেল মডেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, বা ইউজিং ডিফারেন্ট মডেল উই ক্যান ইউজ ফর সফটওয়্যার প্রোডাক্ট। It also captures the software in which this method are to be undertaken। এবার কী কী নিড আছে, আমরা এই লাইফ সাইকেল মডেলটা জানলাম যে কী, আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ ধরে এগোতে পারবো। এর মধ্যে বিভিন্ন ডিফারেন্ট টাইপের মডেল রয়েছে এবং কোন মডেল কোন কোন সফটওয়্যারের জন্য আমরা ইউজ করব, তার যে নিড, এর মধ্যে কী কী দরকার আছে। Need of SDLC, the development term must determine a suitable life cycle model for a particular plan and then observe to it। এর মধ্যে আমরা সুইটেবল লাইফ সাইকেল মডেলের প্ল্যান এবং অবজার্ভ, যে প্ল্যানটা করব সেটাকে আমাদের আগে অবজারভেশনে রাখতে হবে যে আমরা যে প্ল্যানটা করছি সেই প্ল্যানটা কতটা ফ্রুটফুল হতে পারে। Without using an exact life cycle model, the development of a software product would not be in systematic and disciplined manner। কোনো এই লাইফ সাইকেল মডেল ইউজ ছাড়া আমরা একটা প্রোডাক্টকে একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা ডিসিপ্লিন ম্যানারে এগোতে পারবো না। আমাদের তখন তখন আমরা আমাদের রাস্তাতে ঠিক মতো এগোতে পারবো না, তখন বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করতে হতে পারে। When a term in developing a software product, there must be a clear understanding among team representative about the when and what to do। যখন এই ডেভেলপিং প্রোডাক্টটা আমরা মানে মাস্ট বি এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, যখন আমরা টোটাল জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো, তখন যে টিম রিপ্রেজেন্টেটিভ অ্যাবাউট ওয়েন অ্যান্ড হোয়াট টু ডু, একটা টিম রিপ্রেজেন্টেটিভ থাকবে যে আমরা কখন কীভাবে যে কাজটা আমরা করব বা এগোবো, কোন ওয়েতে আমরা যাব। আদারওয়াইজ ইট উড পয়েন্ট টু প্রজেক্ট ফেলিয়ার, আমরা যে কোনো টাইমে ফেলিয়ার হতে পারি। Next, a software lifecycle model describes entry and exit criteria for each phase। প্রত্যেকটা লাইফ সাইকেল মডেলে যে ডেসক্রিপশন রয়েছে, এন্ট্রি অ্যান্ড এক্সিট ক্রাইটেরিয়া, প্রত্যেকটা জিনিসের আমরা এন্ট্রি কীভাবে নিচ্ছি এবং সেখান থেকে এক্সিট কোন প্রসেসে আসবো, সেই যে ফেজগুলো ওয়ান বাই ওয়ান, সেই ফেজটা আমাদের দরকার। এ ফেজ ক্যান
begin only if it is stage entry criteria have been fulfilled. So without a software lifecycle model, the entry and exit criteria for a stage cannot be recognized. তো আমরা একটা লাইফ সাইকেল মডেল দ্বারা বুঝতেই পারবো না যে আমরা কোন স্টেপে এগোবো, কোন স্টেপে এন্ট্রি নেব এবং কোন স্টেপে গিয়ে এক্সিট নেব। একটা সফটওয়্যারকে যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন আমরা এক্সিট কিভাবে করব এবং এন্ট্রি কিভাবে নেব এবং এক্সিট কিভাবে করব, তো সেই স্টেপগুলো আমরা উইদাউট লাইফ সাইকেল মডেল করতে পারি না। So without life cycle model, it becomes through a software project managers to monitor the progress of the project. একটা প্রজেক্ট বা যে টিম যে মনিটরিং করবে তার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে এগোনো। তো এখানে দেখো লাইফ সাইকেল যে টোটাল মডেলটা সেটা এখানে দেওয়া হয়েছে। আগে আমরা অনেকবারই এখানে দেখেছি। ফার্স্টে আমাদের চলে আসতে হবে যে রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস পার্টে। আমরা আগে রিকোয়ারমেন্টটা দেখব, অ্যানালাইসিস করব এবং তারপরে ডিফাইন করব, ডিজাইন করব, কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেনটেনেন্স। আমাদের এন্ট্রি পার্ট হলো এখানে রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, অ্যান্ড এক্সিট পার্ট হলো এখানে মেনটেনেন্স। মেনটেনেন্সের পরে আমরা সেইটাকে ডেলিভার করতে পারবো এবং তার ফিডব্যাকটা আমরা পাবো এবং তারপরে যদি কোনো প্রবলেম ফেস করি অবশ্যই সেই কোম্পানির আন্ডারে তার মেনটেনেন্স এবং টেস্টিং পার্টটা থাকবে, সে আবার রিমেনটেনেন্স করতে পারবে। ওকে, এবারে আমরা যে এতক্ষণ যে ফেজে এগোবো সেই ফেজগুলো কিভাবে ফলো করব, টোটাল যে মডেলগুলো আছে সেই মডেলের ফেজগুলো আমরা কিভাবে ফলো করব। দ্য স্টেজেস অফ SDLC আর অ্যাজ ফলোস। ফার্স্ট স্টেপ ইজ প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এই যে প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা আমরা কিভাবে এগিয়ে যাব। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি স্টেজ in SDLC. The senior member of the team perform it with input from all the stakeholder and domain expert of SMEs in the industry. একটা টিম মেম্বারের মধ্যে টোটাল যে ইনপুটটা রয়েছে মানে স্টেক হোল্ডারের মধ্যে এবং ডোমেন এক্সপার্টের মধ্যে যে ইন্ডাস্ট্রিতে সেই জিনিসগুলো আমাদের আগে গ্যাদার করতে হবে এবং তারপরে কী করছে অ্যানালাইসিস অর প্ল্যানিং ফর দ্য কোয়ালিটি অ্যাসিওরেন্স রিকোয়ারমেন্ট। আমরা যে রিকোয়ারমেন্টগুলো নিয়েছি বা আমরা যে র মেটেরিয়ালগুলো আমরা গ্যাদার করছি সেটা কতটা কোয়ালিটিফুল, সেই কোয়ালিটির জন্য একটা প্ল্যানিংয়ের দরকার এবং আইডেন্টিফিকেশন অফ দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট ইট ইজ অলসো ডান অ্যাট দিস স্টেজ। এবং রিকোয়ারমেন্টের পরে আমাদের আইডেন্টিফিকেশন করে নিতে হবে যে এটা কতটা রিস্ক, যে অ্যাসোসিয়েটেড জিনিসগুলো মানে প্রজেক্টের জন্য যে স্টেজগুলো আমরা দেখছি সেটা কতটা রিস্ক হচ্ছে তার আইডেন্টিফিকেশনটাও আমাদের দরকার। Business analysts and project organizers step up a meeting with the client to gather all the data like what the customer wants to build and who will be the end user. যে কাস্টমার কি চাইছে এবং তার এন্ড ইউজার মানে কতটা ইউজফুল হবে সেই জিনিসটা দেখতে হবে। এবং হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের টোটাল অবজেক্টটা কী হবে। বিফোর ক্রিয়েটিং এ প্রোডাক্ট এ কোর আন্ডারস্ট্যান্ডিং অর নলেজ অফ দ্য প্রোডাক্ট ইজ ভেরি নেসেসারি। আর টেকনিক্যাল নলেজটা আমাদের আগেই জেনে নিতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি, যেটা এই এক্সাম্পলে আমরা কিভাবে এই জিনিসটাকে অ্যানালাইজ করতে পারবো এবং তার রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারবো। এ ক্লায়েন্ট ওয়ান্টস টু হ্যাভ এ অ্যাপ্লিকেশন উইথ কনসার্ন মানি ট্রানজ্যাকশন। একটা ক্লায়েন্টের মানি ট্রানজ্যাকশনের জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার। সো ইন দিস মেথড রিকোয়ারমেন্ট হ্যাজ টু বি প্রিসাইড লাইক with kind of operation will be done and how it will be done and in which currency it will be done etc. কিভাবে করবে, কেন করবে, কি প্রসেসে করবে এবং তার মানির কোনো এফেক্ট হবে কিনা, কোনো আনঅথরাইজ পারসন সেটাকে হ্যাক করে নিতে পারবে কিনা, তার জন্য পুরোটা একটা যখনই একটা মানি ট্রানজ্যাকশন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি সেটা কতটা সেফ এবং কতটা সিকিউর সেই জিনিসগুলো মেনটেন করে আমাদের একটা সফটওয়্যার প্রোডাক্টকে ডেভেলপ করতে হবে।
So once the required function is done and analysis is complete with addition and feasibility of the grow of a product, and in case of any ambiguity, a single is set up for further decision. তো একটা আমি যেটা আগেই বললাম যে অ্যানালাইজ করতে হবে কতটা জিনিসটা ফিজিবিলিটি আসবে এবং প্রোডাক্টটা কতটা গ্রো আপ হতে পারবে, এবং যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে সেটা ফার্দার আমরা ডিসিশন নিতে পারি, সেই প্রসেসে আমাদের এগোতে হবে। সো ওয়ান্স দ্য রিকোয়ারমেন্ট ইজ আন্ডারস্টুড, SRS software requirement specification document is created. The developer should technology follow the document and also should be reviewed by the customer for future references. Okay, so SRS এর মধ্যে আমরা যে ডকুমেন্টসগুলো নেবো তো তার রিভিউ কাস্টমারের কাছে দেখে নিতে হবে যে তার ফিউচারে কতটা আমরা এগোতে পারবো বা তার ফিউচার রেফারেন্সগুলো কী হবে। নেক্সট হচ্ছে যে ডিফাইনিং রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টগুলো আমরা নিয়েছি সেটাকে ডিফাইন করতে হবে, এবং ওয়ান্স দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইজ ডান, দ্য নেক্সট স্টেজ ইজ টু centrally represent and document the software requirement and get the accept from the project stakeholder. So this is the accomplished through SRS software requirement specification document, which contains all the product requirement to be constructed and developed during the project life cycle. তো আমরা যে রিকোয়ারমেন্টগুলো নিচ্ছি তো তারপরে তার সেই ডিফাইন করে নিতে হবে যে এই পার্টিকুলার প্রোডাক্টটা কতটা মানে তার ডিউরেশনটা কী হবে, তার কতটা মানে সে কতটা আর কি গ্যারেন্টেড বা ওয়ারেন্টেড, সেই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে যে রিকোয়ারমেন্টগুলো আমরা নেব। নেক্সট হচ্ছে ডিজাইনিং দ্য সফটওয়্যার, এবং যে সফটওয়্যারটাকে আমরা ডিজাইন করব এখানেই আমরা ইউজ করব হচ্ছে মডেল, কোন মডেলে বা আমরা এগোবো। দ্য নেক্সট ফেজ ইজ অ্যাবাউট দ্য ব্রিং ডাউন দ্য নলেজ অফ রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ দ্য সফটওয়্যার প্রজেক্ট। দিস ফেজ ইজ দ্য product of the last two like inputs from the customer and requirements gathering. Step 4, developing the project. কিভাবে প্রজেক্টটাকে ডেভেলপ করব, এখানে আমাদের টেকনিক্যাল নলেজটাকে ইউজ করতে হবে আর কোডিংটাকে ইউজ করতে হবে। ইন দিস ফেজ SDLC actual development begins and the programming is built. The implementation of design begins. Concerning writing code, developers have to follow the coding guidance subscribed by their management and programming tools like compiler, interpreter, debuggers, etc. তো আমরা যে কোডিংটাকে ইউজ করছি, যে কোডটাকে আমরা এখানে লিখবো, রান করব, তো তার জন্য আমাদের এই কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং যে কম্পাইলার পার্টগুলো রয়েছে কোডিং রান করার জন্য, যে কম্পাইলার লাগে, ইন্টারপ্রিটার লাগে, ডিবাগার লাগে, আরও যে সমস্ত রান করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করছি, তো সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে বা ম্যানেজমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে যে টেস্টিং। এবারে আমরা কোডিং অবধি এগোলাম এবং প্রজেক্টটাকে রান করালাম উইথ কম্পাইলার আর উইথ ইন্টারপ্রিটার। তারপরে আমরা যে টেস্টিং করবো যে কতটা জিনিসটা আমাদের ইউজড হচ্ছে। আফটার দ্য কোড ইজ জেনারেটেড, ইট ইজ টেস্টেড এগেনস্ট দ্য রিকোয়ারমেন্টস টু মেক শিওর দ্যাট দ্য প্রোডাক্টস আর সলভিং দ্য নিডস অ্যাড্রেসেস অ্যান্ড gathered during the requirement stage. During this stage, unit testing, integrated testing, system testing, exception testing are done. মানে বিভিন্ন রকম টেস্টিং পার্ট দিয়ে আমরা টেস্টিং করছি, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেটেড টেস্টিং, সিস্টেম টেস্টিং, এক্সেপশন টেস্টিং, এক্সেট্রা। ওকে, নেক্সট আমরা চলে আসবো ডিপ্লয়মেন্ট।
once the software is uh, once the software is certain and no bugs or error are setted, then it is deployment. আমরা যখন সফটওয়্যারটাকে পেয়ে যাচ্ছি তো এর মধ্যে কোনো এরর যখনই আমরা পাচ্ছি না, তার মানে এটা ডেভেলপমেন্ট করা যেতে পারে। So then based on the assessment, the software may be released as it is or with suggest enhancement in the object segment. After the software is deployed, then the maintenance begins. Then after software development আমরা মেনটেনেন্স পার্টে চলে যাব, যেটা হচ্ছে যে once when the client starting with the development system, then the real issues come of the requirements to be solved from time to time. The procedure where the care taken and development product is known as maintenance. টোটাল প্রসিডিওর এবং টোটাল ডেলিভারি পার্ট থেকে শুরু করে সমস্ত কাজটা অ্যাজ আ মেনটেনেন্স করবে। ওকে, এরপরে আমরা দেখে নেব যে এসডিএলসি, যেটা আমরা আগেই দেখেছি, তার নিড দেখলাম। এবং এসডিএলসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এর নিডগুলো কী কী ছিল এবং তার স্টেজগুলো কী, সেই স্টেজে আমরা কী কী জিনিস ফলো করব, উইথ এক্সাম্পল আমরা সবটা দেখে নিলাম। নেক্সট আসছে যে এসডিএলসি মডেল। এসডিএলসি মডেলটা কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ এ spiritual model use the project management that defines the stages including in an information system development project, যার মধ্যে আমরা টোটাল ফেজ এবং টোটাল ওয়েটা আমরা স্টেজটা পাবো, স্টেপ বাই স্টেপ আমরা এগোতে পারবো। ফর অ্যান ইনিশিয়াল feasibility study to maintenance of the completed application. Okay, so there are different software development life cycle models specified and designed which are follows during the software development phase. These models are also known as software development process model. এই যে টোটাল লাইফ সাইকেল মডেল এবং স্পেসিফাইড ডিজাইন যেগুলো রয়েছে এবং তার টোটাল ডিউরেশন এবং ফেজ, সেটাকে আমরা বলছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস মডেল। So each process model follows as a series of phases unique to its type to ensure success in the step of software development. So আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এসডিএলসি লাইফ সাইকেল মডেল, আমরা কী কী মডেল এখানে রয়েছে, ওয়াটারফল মডেল, আরএডি মডেল, স্পাইরাল মডেল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, অ্যাগিল মডেল, এগুলো ডিফারেন্ট মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মডেলগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারফল মডেল। ওকে, হোয়াট ইজ ওয়াটারফল মডেল? ওয়াটারফল মডেল কী এবং কীভাবে এগোতে পারবো এই ওয়াটারফল মডেলের দ্বারা? আমরা প্রথমেই এই ডায়াগ্রামটা নিয়ে আমরা আলোচনা করি। ওয়াটারফল মডেল ফার্স্টে কি প্রজেক্ট প্ল্যানিং। আমরা আগে দেখছিলাম যে আমরা রিকোয়ারমেন্ট এস্টিমেট এগুলো করছিলাম। তো প্রজেক্ট প্ল্যানিং মানে যে টিম মেম্বার থাকবে এবং তাদের মধ্যে যে টিম লিডার থাকবে, একটা টোটাল প্রজেক্টের জন্য একটা টোটাল টিমের দরকার, কারণ ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট নলেজ আছে। সেই নলেজকে আমরা একটা ইউজ করে আমরা টোটাল একটা প্রোডাক্ট ডেভেলপ করব। তো প্রজেক্ট প্ল্যানিংটা কি? আমরা একটা প্রজেক্ট করতে চলেছি, তো সফটওয়্যারটা যে ডেভেলপমেন্ট করব সেটা কি পারপাসের জন্য? সবার প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের কাস্টমারের বা আমাদের মার্কেটের নিডটা কি রয়েছে, যে আমাদের মার্কেটে এখন কি ধরনের সফটওয়্যার যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে সেটা বেশি ফ্রুটফুল হবে এবং একটা গুড সফটওয়্যার এবং হিউজ ইউজার্স আমরা পেতে পারি। তো সেই মার্কেটটা বুঝে আমাদের প্রথমে প্ল্যানিং করতে হবে যে কোন ধরনের সফটওয়্যার আমরা ইউজ করব এবং কি রিকোয়ারমেন্ট তার মধ্যে লাগবে এবং তার কি জিনিস আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের কি নলেজ লাগবে, টেকনিক্যাল নলেজ লাগবে,
তারপরে সেটা কতটা প্রফিটেবল হবে, কতটা কস্ট লাগবে, কতটা ক্যাপাসিটি আমাদের, এই সব জিনিসগুলো আমাদের প্রথমেই আগে প্ল্যানিং করে নিতে হবে। দেন চলে আসছে রিকোয়ারমেন্ট, এবং প্ল্যানিংটা যখনই করে নিলাম তো কী ধরনের সফটওয়্যার হবে আমরা জেনে নিলাম, তারপর রিকোয়ারমেন্ট কী কী আছে সেটা জানবো, সেই রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইজ করবো, দেন ডিজাইন পার্ট, দেন কোডিং, টেস্টিং, দেন ডিপ্লয়মেন্ট, আফটার দ্যাট আর মেনটেনেন্স পার্ট তো অবশ্যই থাকবে। নেক্সট হচ্ছে যে দেখে নেবো আমরা যে ওয়াটারফল মডেলের ডেফিনেশন আর হোয়াট ইজ ওয়াটারফল মডেল। উইনস্টন রয়েসি introduced the waterfall model in 1970. উইনস্টন রসি ফার্স্ট ওয়াটারফল মডেলটা 1970-তে নিয়ে আসে। দিস মডেল হ্যাজ 5 phases: requirement analysis and specification, design, implementation and unit testing, integrated and system testing, and operation and maintenance. The step always follow in this order and do not overlap. The developer must complete every phase before the next phase begins. This model is named waterfall model because diagrammatic representation and resemble a cascade of waterfall model. তো আমরা এখানে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছি। তো নেক্সট হচ্ছে যে এই যে রিকোয়ারমেন্টগুলো কী কী রয়েছে। রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস স্পেসিফিকেশন ফেজ। The aim of phase is understand to the extract, require and customer to document then properly. Both the customer and the software development work together and as a document all the function, performance and interfacing requirement of the software. আমরা আগেই জেনেছি যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন কী এবং এর মধ্যে কী কী জিনিস দরকার, কীভাবে করব, কোথায় কী ইউজ করব, সেই জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্ট অ্যান্ড স্পেসিফিকেশনের মধ্যে SRS এর মধ্যে আসছে। দেন ডিজাইন ফেজ। ডিজাইন আমরা কী ধরনের সফটওয়্যার ইউজ করব, সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট SSD আমরা কীভাবে করব এবং তার কোন কোন জিনিসগুলো আমাদের গ্যাদার করতে হবে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, কী কী নলেজ লাগবে। দেন ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইউনিট টেস্টিং, এর মধ্যে কী কী টেস্টিংয়ে আমাদের ইউজ করা হয়েছে, যেটা আমরা আগে দেখেছি যে এর মধ্যে ইউনিট টেস্টিং আর ইন্টিগ্রেটেড টেস্টিং অ্যান্ড সিস্টেম টেস্টিং এগুলো আমরা ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে যে ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং, এগুলো আমরা কীভাবে দিস ফেজ highly crucial as the quality of the end product and determine the effectiveness testing carried out. The better output will be lead the satisfied customer, lower maintenance cost and accurate result and determines efficiency and individual model. However, phase is the test for their interaction with each other and system. এই ওয়াটারফল মডেলের মধ্যে মেইনলি এটা 1 by 1 আমরা ইউজ করতে পারবো এবং একটা স্টেপে যখন আমরা এগিয়ে যাব তো পুনরায় আমরা কিন্তু ব্যাক স্টেপে যেতে পারবো না এবং এইটা খুব একটা বড় প্রজেক্টের জন্য আমরা ইউজ করতে পারবো না, ছোট প্রজেক্টের জন্য ইউজ করতে হবে এবং ওয়াটারফল মডেলটা খুবই হাইলি টাইম লাগে। এবং মেনটেনেন্স ইজ দ্য নেক্সট হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স ফেজ। মেনটেনেন্স ইজ দ্য টাস্ক পারফরমেন্স অ্যান্ড এভরি ইউজার ওয়ান সফটওয়্যার হ্যাজ delivered to the customer, installed and operational. So when to use SDLC waterfall model, কখন আমরা SDLC-টা ইউজ করব ওয়াটারফল মডেলের মধ্যে? when the requirements are constant, not change regularly, যেটা আমি আগে বললাম, যখন আমরা এই ওয়াটারফল মডেলের মধ্যে ঢুকে যাব তো একটা স্টেপ যখন আমরা এগিয়ে গেলাম তো আমরা আর সেই চেঞ্জ করে আমরা ব্যাক স্টেপে যেতে পারবো না। দেন এ প্রজেক্ট ইজ শর্ট, এটা শর্ট প্রজেক্টের জন্যই আমরা করতে পারবো। অ্যান্ড সিচুয়েশন ক্লেম করে দেওয়ার পর আমরা ব্যাকে যেতে পারবো না। বা টুলস অ্যান্ড টেকনোলজি ইউজ কনসিস্টেন্ট অ্যান্ড নট চেঞ্জিং, আমরা যে টুলস বা টেকনোলজিগুলো আমরা একবার নিয়ে নেবো সেগুলো আমরা পুনরায় সেই যে টুলস বা টেকনোলজিটা আমরা চেঞ্জ করতে পারবো না। দেন রিডিউস আর ওয়েল প্রিপেয়ার আর অ্যাভেলেবেল টু ইউজ। তো SDLC ওয়াটারফল মডেলের মধ্যে আমরা এই একটা স্টেপের মধ্যে যখন ঢুকে যাব তখন ব্যাকে যেতে পারবো না, এটা শর্ট প্রজেক্টের জন্য ইউজ করতে পারবো, সিচুয়েশান ক্লেম করতে পারবো এবং যে টুলসগুলো আবার টেকনোলজি ইউজ করবো সেটা আমরা চেঞ্জ করতে পারবো না এবং এটা খুব ভালোভাবে প্রিপেয়ার এবং অ্যাভেলেবেল টু ইউজ আমরা করতে পারবো।
এর কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ রয়েছে। যেহেতু এটা মানে একদমই প্রথম মডেল ওয়াটারফল মডেল, এরপরে আরও যে মডেলগুলো রয়েছে আমরা আগে দেখেছি এগুলো আপডেট হতে গেছে। আমরা এবারে জানতে পারবো যে আমরা ওয়াটারফল মডেলের মধ্যে যেসব জিনিসগুলো ডিসঅ্যাডভান্টেজ বা যেসব জিনিসগুলো আমরা প্রবলেম ফেস করছি, তো অবশ্যই সেটাকে আপডেট করে আবার নতুন মডেল হয়েছে, তো 1 বাই 1 যখন আমরা আপডেটেড মডেলে যাব তখন আমরা প্রবলেম যে ফেসগুলো করছি সেটা একটা একটা করে রিডিউস হতে যাবে। তো এর মধ্যে অ্যাডভান্টেজ কী আছে? দিস মডেল ইজ সিম্পল টু ইমপ্লিমেন্ট, অলসো দ্য নাম্বার অফ রিসোর্সেস দ্যাট আর রিকোয়ার্ড ফর ইট ইজ মিনিমাল, অ্যান্ড মেক্স হচ্ছে রিকোয়ারমেন্ট সিম্পল অ্যান্ড explicitly declared and remain unchanged during the entire project development. Next হচ্ছে the start and end point for each phase is fixed, which makes it is easy to cover progress. স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টটা ফিক্স, যেখানে আমরা ইজি টু মানে প্রসেসটা প্রোগ্রেস করতে আমাদের ইজি হয়। অ্যান্ড রিলিজ ডেট অ্যান্ড কমপ্লিট প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল কস্ট ক্যান বি ডিটারমাইন্ড বিফোর ডেভেলপমেন্ট। It gives easy to control and clarity for customer due to the strict reporting system. তো এই অ্যাডভান্টেজগুলো আমাদের ওয়াটারফল মডেলের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে the disadvantage of waterfall model. In this model, the risk factor higher, so model not suitable for more significant and complex project. এটা একটা বড় হাই রিস্ক নিয়ে আমরা বড় প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, এবং বড় কোনো একটা মোর সিগনিফিকেন্ট অ্যান্ড কমপ্লেক্স প্রজেক্টের মধ্যে আমরা ইউজ করতে পারবো না। নেক্সট হচ্ছে যে দিস মডেল ক্যান নট অ্যাকসেপ্ট চেঞ্জেস রিকোয়ার্ড ডিউরিং ডেভেলপমেন্ট। এটা আমরা একটা জিনিস হচ্ছে একটা স্টেপে যখন এগিয়ে গেলাম তারপরে যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে আমরা সেটা চেঞ্জ করতে পারবো না। It becomes through to go back to step. For example, the application has now shift to the coding phase, then there is change is requirement, so because through to go back and change it. Since next since testing done large stage and it not done allow in identification and challenging and risks and easier ways to risk reducing strategy and difficult to prepare. Okay, তো আজকে আমরা জানলাম যে ওয়াটারফল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী, এর মধ্যে কী কী রয়েছে, কেন আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, SDLC কী এবং কী কী মডেল আমরা রয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যে মডেলগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।